আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ফিরোজ। আজকে আপনাদের ডেটা এন্ট্রির ৩ নাম্বার ক্লাসে আজকের ক্লাস টপিক মাইক্রোসফট অফিসের ম্যানিপুলেটিং টেক্সট, সিলেকশন ফরম্যাট এই সংক্রান্ত আলোচনা হবে। তো ক্লাস শুরুর পূর্বে আমরা আজকের ক্লাসের একটা সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। গতকালকে আমরা আলোচনা করেছিলাম এখানে টেমপ্লেট সম্পর্কে। টেমপ্লেটের যাবতীয় যা কিছু আছে আমরা সবকিছু গতকাল আলোচনা করে দিয়েছিলাম। তো গতকালকের ক্লাসের কিছু অংশ আলোচনার বাইরে ছিল, যেটা গতকালকের ক্লাসের সময় সংকুলান হয়নি। সেটা হচ্ছে টেক্সট ম্যানিপুলেটিং। তো টেক্সট ম্যানিপুলেটিংটা কিভাবে করে আমরা কিছু টেক্সট নিয়ে সেই ব্যাপারগুলো আজকে ক্লিয়ার করব। আমরা এখনই ক্লাসটি শুরু করব। এখনো সবাই জয়েন হতে পারেননি। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব সকলের জয়েন হওয়ার জন্য। ধৈর্য ধরে কাইন্ডলি অপেক্ষা করবেন।
আসসালামু আলাইকুম। প্রচন্ড শীতের কারণে আমরা ক্লাস টাইমটা একটু এগিয়ে দিয়েছি 1 মাসের জন্য। আপনারা হয়তোবা হঠাৎ করে নোটিশ পাওয়ার কারণে অনেকের দেরি হচ্ছে। তো আর কিছুক্ষণ অপেক্ষা করছি। জি, এখনো অনেকে জয়েন করছেন। আমরা আর 2-3 মিনিট অপেক্ষা করে ক্লাস শুরু করে দিতে চাচ্ছি। আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন।
আসসালামু আলাইকুম, আপনারা কি সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? জি, খুবই কম আসসালামু আলাইকুম। সংখ্যক। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পারতেছি ভাই। জি জি জি, হোমওয়ার্ক গুলো করেছিলেন আপনারা সকলে? না ভাই, সরি ভাই, আমি এইমাত্র অফিস থেকে আসছি। আমি চাচ্ছিলাম যে একটু পরে বসে করবো আর কি, আর সুযোগ পাইনি ভাই, সারাদিন অফিসে ছিলাম সকাল আচ্ছা, 9টা থেকে। সমস্যা নেই, সমস্যা নেই। আর আপনারা পরে করে দিন, সমস্যা নেই, আজকে রাতে করে রাখবেন। ঠিক আছে, সমস্যা হবে না। পরের দিন থেকে ক্লাসের পরে রাতে সময় পাবেন, করার সমস্যা হবে না। ওই জন্য আমি একটু সকাল সকাল ক্লাসটা নিয়ে এসেছি। দেরিতে হলে একটু প্রবলেম হয়ে যায়। দেরি এখন শীতের দিনে রাত 9:30 পৌনে 10টা মানে অনেক রাত হয়ে যায়। আপনারা সকলে কাইন্ডলি জয়েন করে ফেলুন, এখনই আমরা ক্লাসটি শুরু করে দেব। যারা এখনো জয়েন হননি দ্রুত জয়েন করে ফেলুন, গ্রুপে আরেকটা মেসেজ দিয়ে দিতে।
আসসালামু আলাইকুম। আসসালামু আজকে আলাইকুম। আমাদের আজকে ডেটা আমাদের এন্ট্রির তিন ডেটা নম্বর এন্ট্রির তিন ক্লাস নম্বর আমরা ক্লাস এখন আমরা শুরু করতে এখনই শুরু যাচ্ছি। করতে যাচ্ছি। আপনারা কি আমার আপনারা কি স্ক্রিন আমার দেখা স্ক্রিন যাচ্ছে দেখা আপনাদের ওখান যাচ্ছে থেকে? আপনাদের ওখান থেকে? সবাই যদি স্ক্রিন সবাই দেখে যদি না স্ক্রিন থাকেন দেখে আমি না আবার থাকেন আমি আবার না, স্ক্রিন। স্ক্রিন, কোনো স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমি শেয়ার আচ্ছা আচ্ছা দিচ্ছি। আমি শেয়ার দিচ্ছি। জি, আজকে আমরা সকলের জন্য সর্বোচ্চ সময় অপেক্ষা করেছি। যারা আজকেও জয়েন করতে পারেননি তারা মূলত রেকর্ডেড ক্লাসগুলোই হয়তোবা ভালো দেখেন। যাই হোক, আমরা শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। আচ্ছা, এবার আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা কাইন্ডলি কেউ একজন একটু বলবেন। জি, চলুন আমরা শুরু করে দেই আজকের ক্লাস। আমরা এর আগে করেছিলাম, এর আগে আমরা টেমপ্লেট গুলো করেছিলাম গতকালকে। যারা টেমপ্লেট গুলো করতে পারেননি, সময় পাননি, আবার আজকে করতে চেয়েছিলেন, আপনারা আজকের ক্লাসের পরে সেগুলো কমপ্লিট করে আপনারা আপনাদের যে একটা ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে সেখানে জমা দিবেন, সেখানে পোস্ট করবেন। আমি আজকে রাতে দেখে আপনাদেরকে সকলের পোস্টে এক একটা রিভিউ আমি দিয়ে দেব। আচ্ছা ভাই, আমিও রিকোয়েস্ট দিছি জয়েনের ফেসবুক গ্রুপের, ওটা একটু অ্যাকসেপ্ট করে দিন প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওটা হবে। আমি ক্লাসের পরে যদি ওটা অ্যাপ্রুভ না হয় আমাকে জানাবেন, হ্যাঁ? আমাকে পার্সোনালি নক দেবেন প্রয়োজনে। জি, ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে শুরু করতে যাচ্ছি টেক্সট ম্যানিপুলেটিং, অর্থাৎ টেক্সট নিয়ে। যে টেক্সটগুলি আমরা লিখবো এই টেক্সটগুলিকে কিভাবে বিভিন্নভাবে সাজানো যায় সেগুলো নিয়ে। আমরা প্রথমে একটা শর্টকাট কি দিয়ে শুরু করব। আমাদের একটা শর্টকাট কি আছে, কন্ট্রোল ও। কন্ট্রোল ও যদি আমরা কিবোর্ড থেকে একসাথে প্রেস করি, কন্ট্রোল এবং ও, তাহলে এরকম একটা ওপেন মেনুটা অটোমেটিক চালু হয়ে যাবে। ওপেন মেনুটা যখন চালু হবে তখন এখান থেকে আমি যে কোনো কিছু ওপেন করতে পারবো। আমার যা যা এর আগে করেছিলাম যা কিছু সব কিছু এখানে চলে এসেছে। এই যে এমএস ওয়ার্ড ক্লাস চলে এসেছে, জাহাঙ্গীর ডেস্কটপ চলে এসেছে। দেখি জাহাঙ্গীর ডেস্কটপে কিছু আছে কিনা। এর মধ্যে আমরা কিছুই রাখিনি, সেদিন ক্লাস করে এটা ফাঁকা পড়েছিল। তারপরে কি আছে, আমরা আবার কন্ট্রোল ও দিলাম, এর মধ্যে কিছু, এর মধ্যেও কিছু নেই। আমরা সবগুলো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমাদের এখানে। আচ্ছা, এই যে এটার মধ্যে গিয়ে আমরা কিছু লেখা পেয়েছি। এখান থেকে আমরা কি করলাম, কন্ট্রোল এন দিয়ে আমরা নতুন আর একটা ডকুমেন্ট নিয়ে নিলাম। তো দেখুন, আজকে একটা ব্যাপার আমরা একটু দেখি। যে কোনো জায়গায় মনে করেন আমাদের কিছু টেক্সট দরকার। তো এখন এই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের এখন প্র্যাকটিসের জন্য সামান্য কিছু টেক্সট দরকার। এখন আমরা ধরুন ২টা ৩টা প্যারাগ্রাফ দরকার। এই ২টা ৩টা প্যারাগ্রাফ আমরা এখন কোথায় পাবো? এখন যদি এখানে টাইপ করে লিখতে যাই অনেকখানি সময় লাগবে। এজন্য আমরা যে কাজটা করব, একটা শর্টকাট ব্যবহার করব। সেটা হলো ইকুয়াল চিহ্ন দেব প্রথমে দেব ইকুয়াল চিহ্ন।
ইকুয়াল চিহ্ন দিয়ে লিখবো র্যান্ড, আর এ এন ডি, র্যান্ডমের প্রথম তিনটা চারটা লেটার লিখে দেবো, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। মনে করুন আমরা যে কয়টা কলাম চাচ্ছি সেই কয়টা দেবো এখানে, সরি যে কয়টা প্যারা চাচ্ছি সেই কয়টা দেবো, আর প্রত্যেক প্যারা যে কয়টা লাইন চাচ্ছি সেই কয়টা আমরা দিয়ে দিলাম। তারপরে আমরা এন্টার দিয়ে দিলাম। দেখুন আমাদের চারটা প্যারাগ্রাফ সামনে চলে এসেছে এবং প্রত্যেকটা প্যারাগ্রাফে চারটা করে লাইন আছে। এরকম একটা প্যারাগ্রাফ আমাদের সামনে চলে আসলো। আমরা ওখানে যে কয়টা প্যারাগ্রাফ চাই, যে কয়টা লাইনের, ওই কয়টা লাইন ওখানে দিয়ে দিলে ওই কয়টা প্যারাগ্রাফ আমাদের এখানে চলে আসবে অটোমেটিক। লাইন তো তিনটা দেখা যাচ্ছে, তিনটা করে। তিনটা করে এখানে আমাদের হয়েছে, বাট এখানে লাইন কয়টা? এই একটা। ঠিক আছে, এই পর্যন্ত একটা লাইন। এখান থেকে এই দ্বিতীয় লাইন। ও আচ্ছা, ফুল স্টপ দিয়ে একটা লাইন বোঝাচ্ছে হ্যাঁ সেটাই। হ্যাঁ ও হ্যাঁ হ্যাঁ, এভাবে। ঠিক আছে, এই তৃতীয় লাইন, এই চতুর্থ লাইন। বুঝতে পেরেছেন? এখন দেখুন এখানে আমরা এই টেক্সটের ভিতরে কিছু কাজ করব, অর্থাৎ আমরা আগের দিন ফন্ট নিয়ে যে কাজগুলো করেছিলাম, আজকে এই প্যারাগ্রাফের বাটনের মধ্যে যা যা আছে প্যারাগ্রাফ নিয়ে আমরা আজকে আলোচনাটা করে ফেলি। দেখুন আমরা এগুলো সিলেক্ট করতে হয় কিভাবে। একবারে আমি যদি পুরা ডকুমেন্টটাকে সিলেক্ট করতে চাই, পুরা ডকুমেন্টটাকে যদি আমরা সিলেক্ট করতে চাই তাহলে কিবোর্ড থেকে কন্ট্রোল এ প্রেস করব। কন্ট্রোল এ চাপলে কি হয়, এটা পুরোটা সিলেক্ট হয়ে যায়, যা কিছু আছে আমার ডকুমেন্টের মধ্যে সবটা সিলেক্ট হয়ে যায়। এবারে দেখুন এইখানে আমাদের যে প্যারাগ্রাফ মেনুটা আছে, এই প্যারাগ্রাফ গ্রুপটা আছে, এই প্যারাগ্রাফ গ্রুপের নিচে দেখুন এইরকম একটা অ্যালাইনমেন্ট এখান থেকে সিলেক্ট হয়ে আছে। এটাকে বলা হয় অ্যালাইনমেন্ট। লেফট অ্যালাইনমেন্ট করা থাকে বাই ডিফল্ট, সব সময় লেফট অ্যালাইনমেন্ট করা থাকে এমএস ওয়ার্ডের মধ্যে। তারপরে আমরা যদি এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করতে চাই কবিতার মতো, অর্থাৎ সবকিছু মাঝখান থেকে হবে, তখন আমরা এটাতে ক্লিক করতে পারি। এটাকে আমরা দুইভাবে করতে পারি। এখানে ক্লিক করে আমরা এটাকে মিডল অ্যালাইনমেন্ট করতে পারি, অর্থাৎ লেখাগুলো মাঝখান থেকে সেন্টার হয়ে গেছে। আরেকভাবে আমরা করতে পারি, সেটা হলো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করি, কন্ট্রোল ই প্রেস করলেও এটা মিডল অ্যালাইনমেন্ট হবে। আবার যদি আমরা এখান থেকে কন্ট্রোল এল প্রেস করি, কন্ট্রোল এল প্রেস করলে লেফট অ্যালাইনমেন্ট হবে। তাহলে কন্ট্রোল আর প্রেস করলে কি হবে? রাইট অ্যালাইনমেন্ট হবে। এই যে এটা আছে, এটা কন্ট্রোল আর যদি আমরা কিবোর্ড থেকে প্রেস করি রাইট অ্যালাইনমেন্ট হবে। এভাবে ডান দিক থেকে এটা সমান হয়ে থাকবে। তো আমরা চাচ্ছি এটাকে জাস্টিফাই করতে, অর্থাৎ আমাদের যতটুকু জায়গা এইখানে এটা টাইটলি মিশে যাবে। এখানে এটা যদি আমরা কি করতে যাই তাহলে কি করব, দুই ভাবে করা যায়। কিবোর্ড থেকে আমরা শিখছি কন্ট্রোল জে যদি প্রেস করি, কন্ট্রোল জে প্রেস করলে দেখুন প্রত্যেকটা প্যারাগ্রাফের দুই পাশে সমানভাবে মিশে গেছে। এই এক একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ। তো আগে কিরকম ছিল? আগে ছিল এরকম। এই যে এই জায়গা এই পাশটা মিলেনি, এই পাশটা পেজের সাথে পুরোপুরি সেট আপ হয়নি। তো আমরা যদি এটাকে পুরাটা সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করি তাহলে এটা পুরোটা পেজের সাথে মিশে গেল। অথবা আমরা কি করতে পারি, এটা করার জন্য পুরোটা সিলেক্ট করে এইখানে দেখুন এখানে যে এই যে এখানে জাস্টিফাই অপশনটা আছে প্যারাগ্রাফ অপশনের মধ্যে, এখান থেকে আমরা জাস্টিফাইতে ক্লিক করে দিলে এটা জাস্টিফাই হয়ে যাবে। আচ্ছা, আমরা সিলেক্ট করার ব্যাপারে আর কিছু ব্যাপার জেনে তারপরে আমরা এখানে উপরে যে অপশনগুলো আছে বুলেট, তারপরে এই বুলেট নাম্বারিং, এইগুলো নিয়ে আরেকটু জানবো। দেখুন আমরা সিলেক্ট করতে পারি কিভাবে। প্রথমে মনে করুন আমার যদি এখান থেকে এই যে প্রথম যে ইয়েটা আছে, শব্দটা আছে, এখান থেকে যদি সিলেক্ট করতে হয় আমি প্রথমে কন্ট্রোল চেপে ধরবো, মাউসের কার্সরটা প্রথমে যেখান থেকে সিলেক্ট করা শুরু করব ওইখানে প্রথমে মাউসের কার্সরটা নিয়ে কন্ট্রোল চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরে দেখুন আমার কিবোর্ডের ডান দিকে নিচে চারটা অ্যারো চিহ্ন আছে। ওই চারটা অ্যারো চিহ্নর যেটা ডান দিকে অ্যারো চিহ্ন আছে সেইটাতে যদি আমরা ক্লিক করি, শিফট চেপে ধরে, সরি কন্ট্রোল না, আমরা শিফট চেপে ধরে যদি ডান দিকে যে অ্যারো চিহ্নটা আছে সেটাতে ক্লিক করতে থাকি তাহলে যতদূর আমরা যাব ততদূর পর্যন্ত সিলেক্ট হতে থাকবে। যতদূর পর্যন্ত আমাদের যে প্রয়োজন ততদূর আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো।
ঠিক আছে? যেখানে বাদ দেব, ছেড়ে দেব সেখানে ওইটুকু সিলেক্ট হয়ে থাকবে। তো তারপরে দেখুন আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে এইভাবে না, আমরা একবারে আরো একভাবে সিলেক্ট করতে পারি। এগুলো আমরা কিবোর্ডের লেফট বাটন থেকে মাউসের বাটনটা এখানে এনে লেফট বাটন চেপে ধরে এভাবে যদি নিয়ে যাই, যতদূর নিয়ে যাব ততদূর সিলেক্ট হতে থাকবে। পুরাটা নিয়ে গেলে পুরাটা সিলেক্ট হবে, যতদূর নিতে চাবো ততদূর আমাদের এখানে সিলেক্ট হবে। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের সিলেক্ট হওয়া দরকার, বাট সেটা একটু র্যান্ডমলি সিলেক্ট হওয়া দরকার, কাছাকাছি না। অর্থাৎ মনে করুন আমার এইখানে ভিডিওটা সিলেক্ট হবে, এইটা সিলেক্ট হয়ে থাকবে, আবার এইখানে ফুটার সিলেক্ট হবে, আবার এখানে চেঞ্জ সিলেক্ট হবে, আবার এখানে লেফট সিলেক্ট হবে। তো এইটা আমরা কিভাবে করব? একসাথে অনেকগুলো ওয়ার্ডকে আলাদা আলাদা জায়গায় যদি আমরা সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা প্রথমে কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে তারপরে আমরা মাউস থেকে মাউসের লেফট বাটনে টেনে সিলেক্ট করবো। আচ্ছা মনে করুন আমি প্রথমে একটা সিলেক্ট করব, প্রথমে একটা এভাবে সিলেক্ট করে নেব, এইভাবে টেনে সিলেক্ট করে নেব। প্রথমে এটা সিলেক্ট করার পরে তারপরে আমি কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে আমি মনে করুন তারপরে আমার এইটা ম্যাচিং কভার পেজ এইটুকু সিলেক্ট করা দরকার। এখানে আমি মাউসের লেফট বাটন ধরে টান টান দিয়ে এতটুকু আনবো। ঠিক আছে? আমার যদি আরো দরকার পড়ে আমি কিন্তু কন্ট্রোল ছাড়বো না, আমি কন্ট্রোল চেপে ধরেই থাকবো। তারপরে আমার ধরুন এই সেভ টাইমটা দরকার, তারপরে আমার এই ইভেন অন অ্যানাদার ডিভাইস দরকার, এইটুকু জায়গা আমাদের দরকার। সেক্ষেত্রে কি করব? আমরা এইভাবে একই ডকুমেন্টের বিভিন্ন জায়গায় আমরা এগুলোকে সিলেক্ট করতে পারবো। এভাবে করলে আমরা কি করতে পারবো? এই যতটুকু সিলেক্টেড আছে এই জায়গাটুকুকে আমরা যদি বোল্ড করতে চাই, তাহলে এই যে গতকালকে বোল্ড করা দেখিয়েছিলাম, যতটুকু সিলেক্টেড আছে ততটুকু বোল্ড হয়ে গেল। যতটুকু আমাদের এইটুকু আমাদের যদি ইটালিক করা লাগে, এইটুকু যদি আমাদের আন্ডারলাইন করা লাগে, এইটুকু কেটে দেওয়া লাগে, অথবা এইটুকুকে আমাদের সুপার সাবস্ক্রিপ্ট করা লাগে, অথবা এইটুকুকে সুপার স্ক্রিপ্ট করা লাগে, অথবা এইটুকুর মধ্যে যদি আমাদের কোনো ইফেক্ট দেওয়া লাগে, আমরা এগুলোকে মুছে দিচ্ছি। এখান থেকে যদি কোনো ইফেক্ট দেওয়া লাগে, এখান থেকে সুন্দর সুন্দর ইফেক্ট আমরা দিয়ে দিতে পারবো। এটা হচ্ছে একটা জায়গা থেকে বিভিন্নভাবে আমরা সিলেক্ট করতে পারি, তার একটা ব্যাপার। এটাকে আমরা কন্ট্রোল জেড প্রেস করে কি করলাম, আগের পর্যায়ে চলে গেলাম। কন্ট্রোল জেড আমরা যত প্রেস করতে থাকবো ততবার আনডু হতে থাকবে, অর্থাৎ আগের পর্যায়ে যেতে থাকবে। এখন দেখুন আমরা আরেকটা সিলেক্টের নিয়ম আছে, আমরা যদি কোনো একটা শব্দের মধ্যে মাউসের কার্সর এনে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করি, তাহলে ওই শব্দটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে যদি আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে মাউসের এই বাটনটা ক্লিক করে এভাবে করতে থাকি, হচ্ছে না, দেখুন এই শিফট বাটন প্রেস করে করতে থাকবে, আমি তারপরে আমি যতটুকু খুশি ততটুকু করতে পারবো। আচ্ছা, এখন আরেকটা সিলেক্টেড টেকনিক আছে, সেটা হলো মনে করুন আমি একবারে পুরো একটা লাইন সিলেক্ট করতে চাই। অর্থাৎ আমার পুরো এই থেকে এক এই শুরু থেকে এই লাইনে যতখানি লেখা আছে, লাইন বলতে একটা সেন্টেন্স না, আমি এই লাইনটাতে যতখানি লেখা আছে এতটুকু পুরোটা আমি একসাথে সিলেক্ট করতে যদি চাই, সেক্ষেত্রে কি করব? আমি মাউসের কার্সরটা একদম ওই লাইন বরাবর নিয়ে এসে এখানে সিলেক্ট করে দেবো। এখানে একটা লেফট বাটনে মাউসের লেফট বাটনে একটা ক্লিক করব। ওই একটা ক্লিক করলে কি হবে? ওই লাইনটা পুরোটা আমার সিলেক্ট হয়ে যাবে। এবারে যদি আমার আরো বিভিন্ন লাইন সিলেক্ট করার দরকার পড়ে, ওখান থেকেই আমি মাউসের লেফট বাটনটা চেপে ধরে এভাবে নিচের দিকে নিয়ে আসব। আবার যত দূর দরকার তত দূর আমি সিলেক্ট করব। যত কমানোর দরকার হলে কমাবো, বাড়ানোর দরকার হলে আমরা এভাবে মাউস ড্র্যাগ করে কমাতে বাড়াতে পারি। এভাবে আমরা মাউস ড্র্যাগ করে কি করতে পারি? সিলেকশন এরিয়াটাকে আমরা কমাতে বাড়াতে পারি। তারপরে দেখুন আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে আমাদের দরকার এইভাবে আমাদের আরো বিভিন্ন লাইন দরকার। এই লাইনটা দরকার, মাঝের লাইনটা দরকার নাই, তারপরের লাইনটা দরকার। সেক্ষেত্রে আমরা কি করব? কন্ট্রোল প্রেস করে এভাবে সিলেক্ট করব। কন্ট্রোল প্রেস করে ধরে আমার যে লাইনটা দরকার ওই লাইনটার সামনে মাউসের কার্সরটা রেখে লেফট বাটনে একটা ক্লিক করব, তাহলে ওই লাইনগুলো আমার সিলেক্ট হয়ে যাবে। এই যে এভাবে করে করে আমরা কি করব? এভাবে আমরা সিলেক্ট করতে পারি এক একটা লাইন।
তো সিলেক্টের আজকে অনেকগুলো টেকনিক দেখানো হলো। আরেকটা ব্যাপার দেখুন, সেটা হচ্ছে সিলেক্টের টেকনিক না, এটা আরেকটা টেকনিক। সেটা হচ্ছে আমাদের মনে করুন এখান থেকে যদি ব্যাপার এগুলো চেক করতে হয়, আমরা ধরুন এইখানে যে এই পাওয়ারফুল আছে, পাওয়ারফুল লেখাটার মধ্যে ধরুন একটা ভুল আমার চোখে পড়েছে, তখন কি করব, আমরা মাউসের কার্সরটাকে এখানে নিয়ে আসব। আমরা সাধারণত এভাবে করি যে মাউসের কার্সরটা এখানে নিয়ে এসে লেফট বাটন একটা ক্লিক করে এখানে চলে আসি। এটা ছাড়াও মনে করুন আমার এখানে আরো ভুল আছে কিনা চেক করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ওয়ার্ড যদি আমাকে দেখতে হয়, সেক্ষেত্রে আমি কি করব, আমার প্রত্যেকটা ওয়ার্ড চেক আপ করা দরকার। সেক্ষেত্রে আমি প্রথমে কন্ট্রোল চেপে ধরবো। মনে করুন আমাদের প্রথমে মাউসের কার্সরটা একদম ডকুমেন্টের শুরুতে রাখবো, রেখে কন্ট্রোল চেপে ধরে তারপরে যদি আমি আমি যদি আমাদের যে চারটা অ্যারো চিহ্ন আছে মাউস কিবোর্ডের ডান দিকে নিচের দিকে, কিবোর্ডের ডান দিকে নিচের অংশে যে চারটা অ্যারো বাটন আছে, কন্ট্রোল চেপে ধরে আমরা ওটার ডান দিকেরটাকে যদি ক্লিক করি, তাহলে এটা এক শব্দ ডানে সরবে। এক শব্দ প্রত্যেক এক একটা শব্দ করে এটা ডান দিকে সরতে থাকবে। এভাবে করে আমরা কি করতে পারবো, এক একটা শব্দ চেক আপ করতে পারবো, এক একটা শব্দ থেকে আমরা কার্সর সরিয়ে নিতে পারবো। সো একইভাবে যদি আমাদের এক একটা লাইন নিচে, এক একটা প্যারাগ্রাফের নিচে যদি সরা দরকার পড়ে, তাহলে কি করব, এখানে রাখা মাউসের কার্সরটা প্রথমে শুরুতে থাকা অবস্থায় আমরা কন্ট্রোল চেপে ধরে মাউসের কন্ট্রোল চেপে ধরে এই যে চারটা অ্যারো চিহ্ন আছে ওইটার একদম ডাউন অ্যারোটাকে ক্লিক করব, নিচের যে অ্যারোটা ওটা যদি ক্লিক করি তাহলে পরবর্তী প্যারাগ্রাফের শুরুতে আমার কার্সরটা চলে যাচ্ছে। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার দেখুন, আমরা এই যে বারবার আমার এই যে ডকুমেন্টের সাইজটাকে ছোট করছি, বড় করছি, এটা কিভাবে করছি? এটা আমি কন্ট্রোল প্রেস করে ধরে, কন্ট্রোল ধরে, যদি আমাদের মাউসে কয়টা বাটন থাকে, মাউসের মধ্যে কিন্তু ৩টা বাটন থাকে। লেফট বাটন, রাইট বাটন, আর একটা বাটন থাকে মাঝখানে চাকার মতো। আমরা কন্ট্রোল চেপে ধরে যদি ওই মাঝখানের চাকাটাকে নিচের দিকে টান দেই তাহলে ছোট হবে, আর যদি উপরের দিকে টান দেই তাহলে এটা বড় হবে। জুম ইন জুম আউট হবে। এইভাবে করলে কি হবে, আমাদের এই যে পেজটা ছোট হবে এবং বড় হবে। তো এটা আরো একভাবে করা যায়, নিচের দিকে দেখুন এখানে একটা জুমের পার্সেন্টেজ দেওয়া আছে। এখান থেকে পার্সেন্টেজ বাড়িয়ে বা কমিয়ে এখানে মাইনাস চিহ্নতে ক্লিক করলে পার্সেন্টেজ কমবে, জুম আউট হবে। আবার যদি এখানে প্লাস চিহ্নতে ক্লিক করি পার্সেন্টেজ বাড়বে, জুম ইন হবে। অথবা আমি এখান থেকে এটা সরিয়ে নিয়ে এই যে এটার মধ্যে ক্লিক করে কার্সরটা ধরে রেখে আমি যে কোনো জায়গায় ক্লিক করে এটাকে ছোট বড় বানাতে পারি। এই ছিল আমাদের মাউস থেকে, কিবোর্ড থেকে শর্টকাটে এগুলো ছোট বড়। আচ্ছা, আর এটাকে ছোট বড় আমরা কিবোর্ড থেকেও করতে পারি। সেটা কিভাবে পারি? কিবোর্ড থেকে যদি আমরা ছোট বড় করতে যাই তাহলে আমরা এই উইন্ডোজটাকে অর্থাৎ এই পেজটাকে ছোট বড় করতে পারবো না। সেক্ষেত্রে মনে করেন আমরা এই টোটাল এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা যদি মনে করুন যে একটা ওয়ার্ডকে আমরা যদি ছোট বড় করতে চাই সেটা আমরা কিবোর্ড থেকেও করতে পারি, অর্থাৎ ফন্টের সাইজটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই ফন্টের সাইজটা যদি চেঞ্জ করতে চাই, দেখুন এখানে যখন কার্সরটা ধরলাম তখন নিচে কিন্তু একটা শর্টকাট লেখাই এসেছে, কন্ট্রোল এবং আরেকটা কি চিহ্ন এসেছে, কন্ট্রোল এবং এটা হলো গ্রেটার দ্যান। কন্ট্রোলের সাথে যদি আমরা গ্রেটার দ্যানটাকে প্রেস করি তাহলে কি হবে, এটা বাড়বে। এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল, এই যে এখানে গ্রেটার দ্যান লেখাটা কেন আসবে, কিন্তু গ্রেটার দ্যান লিখলে কি হবে, এটা হবে না। এটা এটা এখানে এভাবে হবে না। দেখুন এটা যেটা হবে, আমরা আমাদের ভার্সনে যেটা হবে, কন্ট্রোলের পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লিক করব। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেটের যে ক্লোজিং যেটা আছে সেটাকে যদি আমরা ক্লিক করি তাহলে এক ঘর বাড়বে এভাবে। ঠিক আছে, অর্থাৎ আমরা কন্ট্রোল ক্লিক করে যদি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লিক করি তাহলে আমরা এখানে কি বাড়াতে পারি, এখানে যে এখানে আমরা প্যারাগ্রাফের স্পেসিংটা বাড়াতে পারি। আর আমরা যদি এখান থেকে গ্রেটার দ্যান ক্লিক করি
আচ্ছা, গ্রেটার দ্যান লেস দ্যানে আমার এই ভার্সনটাতে কাজ করছে না, আমার কিবোর্ডের সমস্যার কারণে হয়তো বা হতে পারে। বাট এখানে দেখুন, এখানে শর্টকাটে কিন্তু দেখা যাচ্ছে যে কন্ট্রোল এবং তারপরে কি করতে হবে, এই চিহ্নটাকে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনাদেরটাই কাজ করবে। ঠিক আছে? আমার কিবোর্ডটা একটু অন্য ভার্সনের, অন্য ধরনের, এটাতে ওইখানে আরো অনেকগুলো বাটন আছে, যার কারণে এটাতে কাজ করবে না। একটা আদর্শ মানের কিবোর্ড বলতে যেটা বোঝায়, আমার ওইটা না। এটা গেমিং কিবোর্ড, যার কারণে এভাবে পারা যাচ্ছে না। আপনারা এটা প্র্যাকটিস করবেন, হ্যাঁ? এটা কিভাবে করবেন সেটা হলো, আপনার প্রথমে একটা সিলেক্ট করে কি করবেন, কন্ট্রোল ক্লিক করে গ্রেটার দ্যান এবং লেস দ্যান ক্লিক করবেন, দেখবেন যে এটা ছোট বড় হয়ে যাবে। তো আমরা আগের অবস্থানে চলে গেলাম, কন্ট্রোল জেড ক্লিক করে আমরা আবার আগের অবস্থানে চলে গেলাম। এবারে দেখুন এখানে আছে, এখানে বুলেট চিহ্ন নামে একটা অপশন আছে, এই যে এটাকে বলা হয় বুলেট চিহ্ন। আমরা বিভিন্ন সময় লিখি না এইভাবে, যে ধরুন আমাদের এখান থেকে এক একটা লাইন আমরা যদি আলাদা করতে চাই, এই যে মনে করুন এইটুকু আছে এখানে, আমরা চাচ্ছি যে এভাবে আমরা চারটা লাইন লিখলাম, এটা আনুমানিক আমি একটা উদাহরণস্বরূপ লিখলাম। এই লাইনগুলোর সামনে আমরা চাচ্ছি যে এক একটা চিহ্ন থাকবে, সুন্দর একটা একটা চিহ্ন থাকবে, বোঝা যাবে যে এটা এক একটা পয়েন্ট। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথমে এই যে বুলেট চিহ্নতে ক্লিক করব, বুলেট চিহ্নর ডান সাইডে দেখুন একটা ড্রপ ডাউন বাটন আছে, এই ড্রপ ডাউন বাটন যদি আমরা ক্লিক করি, এখানে হরেক রকমের বুলেট চিহ্ন আমরা পাবো। তো আপনারা এই যে আপেল চিহ্ন আর জিমেইলের চিহ্ন আর এই যে ফোনের আইকন, এইগুলা কিন্তু আপনারা পাবেন না। এগুলা আমি এনেছি, এগুলা কিভাবে আনতে হয় সেটা আমরা আজকে আপনাকে দেখাবো। দেখাবো যে কিভাবে একটা ছবিকে বা একটা ফটোকে কেটে কুটে কিভাবে এইখানে এইভাবে বুলেট আকারে নিয়ে আসা যায়, সেটা আমরা আজকে দেখব। তো আপনারা পাবেন হলো এইগুলো, এই যে এইটা এগুলো পাবেন। হুম, এইরকম ব্যাপারগুলো পাবেন আপনারা। এখানে যদি আমি ডিফাইন বুলেটে দেই, এই দেখুন এখানে, আমি দেখুন এখানে নিচে একটা অপশন পাচ্ছি, আমরা আবার নতুন করে এখানে যাচ্ছি। এখানে যেগুলো আছে এগুলোর মধ্য থেকে যদি আমরা দিতে চাই, তাহলে এভাবে আমরা যেকোনো একটাতে ক্লিক করলে পেয়ে যাব। বাট আমরা চাচ্ছি অন্য কিছু দিতে, ভিন্ন কিছু। সেক্ষেত্রে কি করব, আমরা এই যে এখানে, ওটা আমরা পরে দেখছি, এখানে ডিফাইন নিউ বুলেট নামে একটা অপশন আছে। এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন আরো অনেকগুলো বুলেটের অপশন আসছে। তো এইখানে আছে সিম্বল, আছে ফন্ট এবং আছে পিকচার। আমরা যদি সিম্বলে চলে যাই, সিম্বলে ক্লিক করে ওকে দিচ্ছি, এই দেখুন এখানে আমার অনেকগুলো, যতগুলো সিম্বল আছে এই কম্পিউটারের ভিতরে, সেগুলো চলে এসেছে। আমরা যদি এটাতে দিয়ে দিই, এটাতে ক্লিক করি, অথবা আমরা যদি এটাতে ক্লিক করি, যে কোনো একটাতে, আমরা মনে করুন যে ঘড়ির টাইম দিয়ে দেবো, এখানে একটা এইরকম একটা ঘড়ি দিয়ে দেবো। তো সেখানে কি হবে, আমরা এটা যদি ওকে করি, ওকে করে এখানে এই দেখুন এখানে ঘড়িগুলো একটা প্রিভিউ দেখা যাচ্ছে। তারপরে আমরা যখন ওকে দেব, এখানে ঘড়ির আইকনগুলো চলে আসবে, দেয়াল ঘড়ি। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা এই ঘড়ি টড়ি চাচ্ছি না, আমরা চাচ্ছি যে আর একটা কিছু দিব এখানে। এখানে তো আপেল দেওয়া আছে, আমরা চাচ্ছি এবার একটা অরেঞ্জ দিব, হ্যাঁ, কমলা লেবু দিব এবার একটা, অথবা একটা রোজ দিব, একটা ফুল দিব। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সরাসরি গুগলে চলে যাব। গুগলে গিয়ে আমরা যে কোনো একটাতে গেলাম, এখান থেকে আমরা কি দিতে পারি, মনে করুন আমরা একটা গোলাপ ফুল দেব, রোজ দেব, হ্যাঁ, এই যে রোজের ছবি আমরা দিয়ে দেব। প্রথমেই সুন্দর একটা গোলাপ ফুল চলে এসেছে, আমরা এইটাকেই পছন্দ করে এটাকে দিয়ে দিলাম। এই যে একটা সুন্দর একটা ইমেজ চলে এসেছে, দেখি এটার ভিতরে ঢোকা যায় কিনা। এখানে হাজার হাজার গোলাপ আছে, আমরা এতগুলো চাচ্ছি না, একটা গোলাপ আমরা দিয়ে দেবো এখান থেকে। এটাই দিয়ে দেই। এটাতে আমরা রাইট ক্লিক করে কি করব, রাইট ক্লিক করার পরে সেভ ইমেজ লেখা আসছে, সেভ ইমেজে ক্লিক করব।
সেভ ইমেজে ক্লিক করার পরে দেখছি যে এটা ইমেজ ব্র্যাকেট 1 এই নামে সেভ হচ্ছে। আমরা এটাকে রিনেম করছি না আর, যেভাবে আছে থাকবে। এটাকে আমরা ডাউনলোডে সেভ করব। এই যে ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড বক্সের মধ্যে আমরা এটা সেভ দিয়ে দিলাম। এটা কিন্তু সেভ হয়ে গেল। এটা একটু ওপেন করে দেখি এটার কোনো ব্যাকগ্রাউন্ড আছে কিনা। হ্যাঁ, এটার একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড আছে। আমরা কি করব, আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রাখবো না। আমরা আগের দিন কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সবগুলোর মনে আছে নিশ্চয়ই। রিমুভ ব্যাকগ্রাউন্ড লিখবো আমরা। এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যদি আমরা এখানে লিখি একটা সুন্দর ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমরা ওই ছবিটাকে ছেড়ে দিব। ছবিটাকে আমরা এখানে ছেড়ে দিয়ে কি করতে পারবো, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিট রিমুভ করতে পারবো। এখানে আমাদের আর কোনো সফটওয়্যার ফটোশপ লাগবে না, এখান থেকে আমরা এটা পারবো। এই যে এখানে কম্পিউটার থেকে আমি এটাকে ওপেন করে দিলাম। ওপেন করার পরে দেখুন এটা সারপ্রাইজিংলি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাচ্ছে। এবারে আমরা এইটাকে ডাউনলোড করছি। এই যে এটাকে কোথায় ডাউনলোড করব, আমরা এখানে এই জায়গাটাতে ডাউনলোড করে রাখছি। এটা পিএনজি আকারে সেভ হচ্ছে, সমস্যা নাই, পিএনজি আকারে সেভ হলেও ব্যাপার না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকলে ওটা পিএনজি আকারে সেভ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। দেখুন এটা কিন্তু আমার এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, পিছনে কোনো হোয়াইট নাই। এখানে আমার কম্পিউটারের স্ক্রিন এখানে ব্ল্যাক, যার কারণে এটা ব্ল্যাক দেখা যাচ্ছে। হোয়াইট থাকলে পিছনে হোয়াইটই দেখা যেত। সো এবারে আমরা কি করব, এইখানটাতে ওই যেখানে ছিলাম সেখানে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখান থেকে আমরা ডিফাইন নিউ বুলেটে যাব। এই যে এখান থেকে আমরা কি করছি, ডিফাইন নিউ বুলেটে গেলাম। নিউ বুলেট থেকে এখানে আছে পিকচার। পিকচারে ক্লিক করার পরে এখানে আপনারা অনেকগুলো অপশন পাবেন, ৩টা অপশন পাচ্ছেন। দেখুন এখানে প্রথমে যেটা সেটা হচ্ছে আমি আগে প্রথমটা দেখাই, তারপরে দ্বিতীয়টা দেখাবো। তৃতীয়টা আমাদের এখানে দেখানোর মতো অপশন নেই, বাট আমি বলে দেবো যে কিভাবে ওটা ইউজ করতে হয়। প্রথমে দেখুন আছে ফ্রম আ ফাইল, এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমার কম্পিউটারের ফাইলগুলো যেখানে আছে সেইখানে সেই লোকেশনে আমি চলে যাব। সো এখান থেকে আমি যদি এখান থেকে ডাউনলোডসে ক্লিক করি, ডাউনলোডস ক্লিক করলে এখানে দেখুন আমি পেয়ে যাচ্ছি সেই ইমেজগুলি, যে ইমেজটা আমি কিছুক্ষণ আগে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছিলাম সেটাতে ওকে করলাম। ওকে করে ইনসার্ট দিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা প্রিভিউ দেখা যাচ্ছে, গোলাপ ফুলের একটা প্রিভিউ দেখা যাচ্ছে। আমি ওকে ক্লিক করলাম। এখানে দেখুন গোলাপ ফুলগুলি ছোট ছোট আকারে এখানে সেভ হয়ে গেছে। অর্থাৎ একটা বুলেট যতটুকু আকার প্রয়োজন, এই যে আমরা বড় করলে দেখতে পাবো যে এখানে এই সবগুলো গোলাপ ফুল হয়ে গেছে। ঘড়ির পরিবর্তে এখন রয়েছে গোলাপ ফুল। সো আমরা, ভাই আবার একটু দেখানো যাবে প্লিজ? হ্যাঁ আবার দেখানো যাবে। আচ্ছা, মানে ওর ডাউনলোডটা কিভাবে করলাম? ডাউনলোডটা কিভাবে করলাম, গুগল থেকে আমরা ডাউনলোড করলাম। ডাউনলোড করার পর ওইখানে ইনসার্ট করলেন কেমনে এমএস ওয়ার্ডে? আচ্ছা আচ্ছা, সেটা আমি আবার দেখাচ্ছি। আমার ডাউনলোড তো করাই আছে, এক জায়গায় আছে না, আমি এটাকে কন্ট্রোল জেড জি জি দিয়ে আমি তারপরে আবার সরিয়ে নিচ্ছি। হ্যাঁ, সো এখন আমার এটা তো এখানে অলরেডি চলেই এসেছে, এটা তো আর রিমুভ করতে পারছি না। আমি অন্য একটা এনে আবার দেখাতে হবে আপনাদেরকে যদি চাই। হ্যাঁ, এটা তো আর জি প্লিজ। করা যাবে না। দেখুন মনে করুন আমি এখান থেকে গুগল থেকে আমি একটা ছবি এখান থেকে সার্চ দিয়ে নিচ্ছি। ধরুন আমি এখান থেকে নিয়ে আসলাম, পেন নিয়ে আসছি। হ্যাঁ, পেন। আমরা চাচ্ছি যে সুন্দর একটা কলম থাকবে আমাদের প্রত্যেকটা লাইনের শুরুতে, একটা সুন্দর একটা কলম থাকবে। আমরা এই কলমটাকে বেছে নিচ্ছি। এই যে কলমটাকে আমরা রাইট বাটন ক্লিক করলাম। ক্লিক করার পরে সেভ ইমেজে ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করে এখান থেকে আমরা সেভ করার সময় দেখছি যে দেখুন এইরকম সমস্যায় আমরা অনেকেই মুখোমুখি হব। এটা দেখুন নিচে কিন্তু কোনো জেপিজি বা পিএনজি লেখা নাই, এটা বিএম ফাইল। হ্যাঁ, ডাব্লিউবিএম ফাইল। এটা যদি আমরা সেভ করি তাহলে কিভাবে সেভ হয় দেখুন। এটা কিন্তু আমাদের সেভ এভাবে হচ্ছে, অর্থাৎ এটা কিন্তু কোনো গ্যালারিতে গিয়ে ওপেন হচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব, একটা স্ক্রিনশট দিতে পারি। আমরা এখন স্ক্রিনশট কম্পিউটার কিভাবে দেয় সেটা এখন শিখে নেই তাহলে এই সুযোগে, যখন এটা সামনে চলে এসেছে। এটা কি করব, আমরা আমাদের স্টার্ট বাটনে এখানে যে সার্চ মেনু আছে এখানে গিয়ে, এটা ইউনিভার্সাল একটা পদ্ধতি স্ক্রিনশট দেওয়ার জন্য। এখানে লাগবে আমরা স্নিপিং টুল, এস এন আই
লিখলে আমাদের এখানে স্নিপিং টুলটা চলে আসবে। এটা সবার কম্পিউটারে আছে। এটা এখান থেকে আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। প্লাস চিহ্নতে যদি ক্লিক করি আমার এই যে এরকম একটা অপশন আসবে, প্লাস চিহ্ন আসবে, ওটাতে আমরা মাউসের লেফট বাটন থেকে টেনে নিয়ে আসবে এভাবে। যতটুকু জায়গায় আমি স্ক্রিনশট দিব ততটুকু জায়গায় আমি টেনে নিয়ে আসলাম। এখানে এনে ছেড়ে দিলাম। এই যে আমার স্ক্রিনশটটা হয়ে গেছে। এবারে আমি কন্ট্রোল এস দেব। কন্ট্রোল এস দিয়ে আমি আমার মতো করে যে কোনো জায়গায় সেভ করে দেব। আমি ধরুন এই ডাউনলোডে সেভ করছি, এই যে এটা স্ক্রিনশট নামে সেভ হচ্ছে, স্ক্রিনশটটা সেভ হয়ে গেল। এখন আমরা এটাকে একটু ব্যাকগ্রাউন্ডটাকে আমি দ্রুত গতিতে রিমুভ করে ফেলি। এখান থেকে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ না করলে আপনার ওটা দেখতে ভালো দেখাবে না। একটা সাদা ব্যাকগ্রাউন্ড সহ ওটা যোগ হবে। এটা এখানে আসলো। এরপরে আমরা কি করছি, আমরা ওই আগের জায়গায় চলে যাই যেখানে আমরা এটা ছিল। এখানে দেখুন আমরা প্রথমে কি করব, এটা কিন্তু প্রত্যেকটা লাইনের সামনে আমরা দিতে চাচ্ছি। এজন্য কি করতে হবে, প্রত্যেকটা লাইনের পরে একটা স্পেস দিতে, একটা একটা এন্টার চিহ্ন দিয়ে আমরা নিচে নিচে নিয়ে গেছি প্রত্যেকটা লাইন। তারপরে এটা সিলেক্ট অবস্থায় আমরা এখান থেকে বুলেটের ডান দিকে যে ড্রপ ডাউন বক্স আছে সেখানে ক্লিক করলাম। সেখানে ক্লিক করার পরে এখান থেকে আমরা ডিফাইন নিউ বুলেট আছে নিচে, সবচেয়ে নিচে দেখুন ডিফাইন নিউ বুলেটে ক্লিক করব। ডিফাইন নিউ বুলেট থেকে দেখুন পিকচার, এখানে পিকচার অপশনে ক্লিক করব। পিকচার অপশনে ক্লিক করার পরে এখানে আমরা তিনটা অপশন পাবো। এখানে প্রথমে আছে, প্রথমে এখানে দেওয়া আছে যেটা হচ্ছে যে ফ্রম ফাইল। ফ্রম ফাইলে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই যে ডাউনলোডে যে স্ক্রিনশট দিয়েছিলাম, ডাউনলোডে সেভ করেছিলাম, সেই ফাইলের কাছে চলে এসেছে। সো সেইটাতে আমরা ক্লিক করলাম। ক্লিক করে যদি আমরা ইনসার্টে ক্লিক করি তাহলে দেখুন এই কলমটা এখানে আমাদের কিন্তু লাইনের প্রত্যেকটা লাইনের সামনে ফন্টে চলে এসেছে। এখন আমরা যদি এখান থেকে ওকে দেই তাহলে দেখুন কলমগুলো আমার এখানে লাইনের প্রত্যেকটা লাইনের শুরুতে চলে এসেছে। থ্যাংক ইউ ভাই। এইটা আমাদের কোন কোন জায়গায় কাজে লাগবে, আমরা যখন কোনো রিজিউমি করব বা সিভি ক্রিয়েট করব তখন সিভির নিচে আমরা প্রথমে লিখব কি কারিকুলাম ভিটা অফ এমডি অমুক তমুক ইত্যাদি। তো তার নিচে আমরা যখন কোনো ফোন নাম্বার লিখব তখন আমরা এইভাবে বুলেট চিহ্ন ইউজ করতে পারি, অথবা একটা বুলেট চিহ্ন আমরা এইভাবে কাস্টমাইজ করতে পারি বিভিন্ন জায়গা থেকে। এবারে আসুন, এবারে এইটার ডান পাশে যে আছে 1 2 3 এইরকম একটা নাম্বারিং আছে। তো আমরা এখানে যদি দেই তাহলে অটোমেটিক এটা নাম্বারিং হয়ে যাবে, 1 2 3 4 এভাবে হয়ে যাবে। তো এর ডান পাশে যে ড্রপ ডাউন বক্স আছে, ড্রপ ডাউন বাটনে ক্লিক করে যদি তাহলে আমরা এখানে আরো কিছু অপশন পাবো। এই অপশনগুলো হচ্ছে এরকম, এবিসিডি যদি চাই এই এবিসিডি চাইলে দিতে পারি, বড় হাতের এবিসিডি এভাবে যদি চাই। এখানে যে অপশনগুলো আছে, যে অপশনটার উপরে আপনি ক্লিক করবেন সেই অপশনটা এখানে চলে আসবে এরকম। তো তারপরে দেখুন আরেকটা অপশন আছে, সেটা হলো 1 AI এরকম। তো আমরা যখন কিছু লিখি তখন মাঝে মাঝে কিন্তু আমাদের এরকম লেখা দরকার পড়ে 1.1 1.1 1.1 আবার একটা পয়েন্ট ওয়ান, এইভাবে এক একটা পয়েন্ট আকারে সেভ হতে হতে নিচের দিকে চলে যাবে। এক একটা এইরকম যদি আমরা চাই তাহলে আমরা এখান থেকে দিয়ে দেবো। দেখুন এখান থেকে এরকম তো আসলো। তো এরপরে যদি আমরা এইখানে মনে করুন আমাদের এখানে অনেক কিছু লেখা আছে, এরপরে আমি যদি মাঝে আর কিছু লিখতে চাই তাহলে এটা এইভাবে আর একটা সাব টাইটেল আকারে সেভ হয়ে থাকবে। অর্থাৎ আমরা যদি একটাকে যতটুকু সিলেক্ট করব অতটুকুকে আমরা টাইটেল আকারে নেই এবং তারপরে যদি বাকিটাকে সাবটাইটেল আকারে দিতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু কলাম সিলেক্ট করে এই যে হেডিং হেডলাইন 1 2 3 4 এরকম আছে, এখানে এরকম আছে, এখান থেকে আমরা যদি দিতে চাই দেখুন এরকম আমরা প্রথমে পাবো। কিন্তু আমরা যদি এর পরে ধরুন প্রথম লাইনের পরে যদি আর একটা কিছু লিখতে চাই সেক্ষেত্রে কি আসবে, মনে করুন আমরা এখান থেকে এই আরেকটা বাটন ক্লিক করে এই লিখলাম। এই যে সো এখান থেকে যদি আমরা এভাবে চাই সেক্ষেত্রে আমরা এই বাটনগুলোকে সিলেক্ট করতে পারি। এই ছিল মূলত আমাদের বুলেটের যে কাজগুলো। এই বুলেটের কাজগুলো অতটা গুরুত্বপূর্ণ তেমন কিছু না, বাট আমরা প্রথমে যে ইনসার্ট করা শিখালাম বুলেটটা, যে বুলেটটাকে চেঞ্জ করব কিভাবে, একটা কাস্টমাইজ করে একটা ছবি কিভাবে নিয়ে আসবো, এইটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বাকিগুলো সবাই মোটামুটি পারবেন। তারপরে দেখুন আমরা চাচ্ছি মনে করুন এখানে আরেকটা কিছু নিয়ে আসি।
আরেকটা কি আনা যায়, আমরা কন্ট্রোল জেড দিয়ে একদম শুরুতে চলে যাচ্ছি। এই যে এখানে, তো আমরা দেখতে পেলাম যে এখানে আমরা যখন ওই বুলেট চিহ্নটা দিচ্ছি, এই বুলেট চিহ্নটা যখন দিচ্ছি, দেখুন এটা লাইনটা আমাদের যতটুকু বামে আছে, বাম দিকে যতটুকু সরে গেছে আমরা তা চাচ্ছি না। আমরা ডান দিকে যতটুকু সরে গেছে আমরা তা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এই বরাবর থাকুক একদম, সব একই রকম থাকুক। তো তখন আমরা কি করব, দেখুন এখানে একটা অপশন আছে, এই যে দুইটা অপশন আছে এখানে। একটা হলো, এটা হলো এইটাতে আপনার ডান দিকে বাম দিকে সরবে, হ্যাঁ। এই যে এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা এক ধাপ, একবার ক্লিক করলে এক ধাপ বাম দিকে সরবে, আবার এদিকে ক্লিক করলে এক ধাপ ডান দিকে সরবে। ঠিক আছে, এখানে ক্লিক করে আমরা কি করতে পারি, এগুলোকে সরাতে পারি, হ্যাঁ। এটা একদম সর্বোচ্চ বাম প্রান্তে চলে এসেছে। এখন যদি আমি একে আরো বামে নিতে চাই, আর এটাকে নেওয়া সম্ভব না, তাই এটা এখান থেকে আর বাম দিকে যাবে না। তো এটাকে ডান দিকে যদি আমি নিতে থাকি, ডান দিকে নিতে নিতে এই যে এখানে একদম যত ডানে নেওয়া সম্ভব, এই যে একদম শেষ পর্যন্ত নেওয়া সম্ভব। ঠিক আছে, নিতে নিতে ও একদম নিচে পড়ে যাবে। আর কিন্তু বাম দিকে চাইলে আমি এর বেশি নিতে পারছি না, কারণ এখানে আমার মার্জিন শেষ। তারপরে কি আছে দেখুন, এখানে আছে শর্ট, এখানে শর্টের একটা অপশন আছে। এই শর্টের অপশনটা একটু দেখি। আমাদের এইখানে যে লাইনগুলো আছে, এই লাইনগুলোকে আমি যদি A to Z এই আকারে সেভ করতে চাই, অর্থাৎ যে লাইনটা আমাদের যে ইংরেজি লেটারগুলো আছে, ইংরেজি যে বর্ণমালাগুলি আছে, তার প্রথম লেটার দিয়ে যে লাইনটা শুরু হবে, সেই লাইনটা শুরুতে থাকবে ক্রমানুযায়ী। এখানে ধরুন প্রথমটা আছে ভি দিয়ে, তারপরটা আছে ডাব্লিউ দিয়ে, ওয়াই দিয়ে, টি দিয়ে। এখন এটাকে যদি আমরা বর্ণমালার ক্রমানুসারে সাজাতে চাই, এটার মধ্যে কোন বর্ণটা সবচেয়ে আগে আছে, টি সবার আগে আছে। আমরা যদি টি দিয়ে শুরু লাইনটা উপরে চাই, যেহেতু টি আগের বর্ণ, এরকম চাই, তাহলে আমরা এখান থেকে এটাকে ক্লিক করে যদি দেই, দেখুন একটা প্যারাগ্রাফ আসছে। এই যে এটাকে একটা ডায়ালগ বক্স এসেছে। এই ডায়ালগ বক্সে আমরা দেখুন এখানে অ্যাসেন্ডিং অর্ডার সিলেক্ট করা আছে, হ্যাঁ। এই যে অ্যাসেন্ডিং অর্ডারটাকে আমরা যদি ডিসেন্ডিং করে দেই, ডিসেন্ডিং করে দিয়ে আমরা এখান থেকে যদি ওকে ক্লিক করি, দেখুন এটা কিন্তু আমাদের লাইনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে, ঠিক আছে, এই যে একদম ওয়াইটা আগে চলে এসেছে, তারপর ডাব্লিউ ভি টি, এরকম একদম ডিসেন্ডিং হয়ে গেছে। মানে কি হয়েছে, ডিসেন্ডিং হয়ে গেছে, অর্থাৎ এটা জেড থেকে এ, জেড থেকে এ এই আকারে সেভ হয়েছে। আমরা যদি এটাকে এ থেকে জেড চাই, তাহলে কি করব, এখানে আবার সিলেক্ট করে দিলাম। এই যে আছে অ্যাসেন্ডিং অর্ডার, এই অ্যাসেন্ডিং অর্ডার যদি ক্লিক করি, দেখুন এবার আর কি হয়েছে, এবার আমাদের এ থেকে জেড এইভাবে আমাদের এটা সিলেক্ট, এইভাবে আমাদের এটা এখানে শর্ট হয়ে গেছে। এইভাবে আমরা ব্যাপারগুলোকে শর্ট করতে পারি। আর এই যে একটা চিহ্ন আছে, এইটা হলো শো অ্যান্ড হাইড, হ্যাঁ। এইটা দিলে আমরা এই যে কিছু জিনিস এখানে এই শো হচ্ছে, হাইড হচ্ছে, এগুলো এটা তেমন কোনো কাজ আমাদের এখানে নেই, এইটা আমরা এখান থেকে করতে পারি। এরপরে দেখুন এটার পরে আর কি আছে, আর আছে এই ১ ২ ৩টে অপশন আছে আমাদের। এই ৩টে করার পরে আজকে আমরা ক্লাসটা শেষ করে দেব। দেখুন এখানে এই যে অপশনটা, এটা হলো লাইন স্পেসিং, প্যারাগ্রাফের যে লাইন স্পেসিংটা আছে সেইটা। তারপরে এইটা হলো আমাদের টেক্সটের থিম কালার, এটা করে আমরা একটা লাইনকে আমরা এরকম কালার দিয়ে দিতে পারি। আর এটা হলো বক্স, হ্যাঁ। আমরা দেখুন প্রথমে আসি এই স্পেসিংটাতে, আমরা চাচ্ছি যে এই যে লেখাটুকু আছে, এই লেখাটুকুর মধ্যে স্পেসগুলোকে কাস্টমাইজ করবো, অর্থাৎ স্পেসগুলো আমাদের মতো করে থাকবে, এদের মতো করে থাকবে না। হুম, এই যে এখান থেকে আমি যদি রিমুভ করে দেই, দেখুন লেখাগুলো আরো একটু কাছাকাছি চলে এসেছে আগের চেয়ে। স্পেস আবার এখান থেকে যদি আমি দেই, তাহলে এই দেখুন এর চেয়ে আর এটাকে কি হবে না, এইটা হলো এর মাঝে যে ভিতরে ফাঁকাগুলো ছিল, ফাঁকাগুলো সব রিমুভ হয়ে গেল। আমার একটা ছোট জায়গায় স্ক্রিন ছোট দেখে এটা দেখা যাচ্ছে না। আমরা যদি এখান থেকে দেই, এইগুলো দিই, তাহলেই বুঝতে পারবো। এক যদি পয়েন্ট দেই তাহলে যতটুকু হচ্ছে 1.1.15 দিলে দেখুন আর একটু বড় হচ্ছে, 1.50 দিলে আরো বড়, 2 দিলে আরো বড়, এইভাবে। এই যে দেখুন এখানে কি হচ্ছে, এখানে 3 দিচ্ছি, আরো বড় দেখা যাচ্ছে এটা। এভাবে কিন্তু এগুলো বড় বড় করা যায় এবং ছোট করা যায়।
এই যে 3 সিলেক্ট করলে বিশাল বড় দেখাবে, 1 সিলেক্ট করলে আবার ছোট দেখাবে। হ্যাঁ, লাইনের স্পেসগুলো খুব ছোট হয়ে যাবে। এখন আমরা চাচ্ছি যে এই যে লেখাটা আছে, মনে করুন আমরা সিভির মধ্যে বা যে বিভিন্ন জায়গায় একটা কোটেশন লিখি না, মনে করেন আমি লিখলাম এডুকেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন লিখলাম। এই নিচে আমরা কি লিখবো, সিভি লেখার সময় নিচে আমরা কি করি, নিচে এই আমাদের সারা জীবনের আমল নামার বিস্তারিত আমরা লিখে ফেলি। সো এইখানে আমরা চাচ্ছি যে এই লেখাটা পুরাটা, অর্থাৎ এই থেকে শুরু করে একদম লাইনের এই পাশ পর্যন্ত এটা একটা সুন্দরভাবে একটা বক্সের মধ্যে, বক্স না, জাস্ট ফিল থাকুক। তখন আমরা কি করব, এই যে দেখুন এখানে আছে শেডিং, শেডিং যে অপশনটা আছে, শেডিং এর ডান পাশে থাকা ড্রপ ডাউনে ক্লিক করব। ক্লিক করে এখানে যে কোনো একটা কালারে আমরা সিলেক্ট করব। আমরা একটা কথা এখানে বলে রাখি, আমরা সিভি ক্রিয়েট করার সময় এখানে ডার্ক ব্লুটা সিলেক্ট করে রাখবো সবসময়। ডার্ক ব্লুটা একটা স্ট্যান্ডার্ড একটা কালার, এটাকে আমরা যদি দিয়ে রাখি, এই যে পুরো একটা ডার্ক ব্লু কালারের মধ্যে আপনার এটা চলে আসলো। তো এইখানে দেখুন, এখানে আমি যদি এটাকে ফন্টটা বড় করি তাহলে ওটা সহ বড় হচ্ছে। ঠিক আছে, এভাবে বড় হলো। এখন এইখানে একটা সমস্যা আছে, সমস্যা হলো আমি এটাকে স্পেসটাকে ছোট করতে যাচ্ছি। তো দেখুন কি হয়ে গেল, এখন এখান থেকে আমি ব্যাক স্পেস দিয়ে কাটতে কাটতে গিয়ে সবগুলো আমরা লাইনের মধ্যে নিয়ে ফেলেছি। তো কাটতে কাটতে যখন ছোট করতে গেলাম, এখন আমি চাচ্ছি যে এখান থেকে আমি একটা এন্টার দিয়ে নিচে নামাবো। এন্টার দিলাম, নিচে নামলো, কিন্তু নিচে নেমে কি হয়ে গেল, এটা যে নিচে যে প্যারাগ্রাফটা নামলো ওটাও আমার ফিল হয়ে গেছে, এভাবে শেডিং হয়ে গেছে, শেডিং পড়ে গেছে। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা নিচে যতটুকু আছে ততটুকুকে আমরা সিলেক্ট করব। এইভাবে লাইন ধরে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ওই একই জায়গায় শেডিং এ যাব। শেডিং এর ডান পাশে ড্রপ ডাউনে ক্লিক করে এখানে নো কালার করে দেব। ঠিক আছে, এভাবে নো কালার করে দিয়ে আমরা এটাকে কি করতে পারি, ফিক্স করে নিতে পারি। এরকম যদি কোনো সমস্যা আপনারা পড়েন, ঠিক সেম ভাবে আমি এখন যেভাবে আপনাদেরকে দেখালাম এইভাবে আপনারা এটাকে ফিক্স করে নেবেন। আচ্ছা, এরপরে এখানে আরো কিছু অপশন আছে। এই অপশনগুলো সহ স্টাইল অপশন, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এডিটিং, এইগুলো নিয়ে আগামীকালকের ক্লাস হবে। আগামীকালকে আপনারা কেউ ক্লাস মিস করবেন না। আপনারা অনেকেই ক্লাস মিস করেন, পরবর্তীতে রেকর্ডের জন্য অনেকভাবে রেকর্ড নেন, রেকর্ড নিয়ে আপনারা দেখেন। বাট আমার যেটা রিকমেন্ড সেটা হচ্ছে যে আমরা ক্লাসের মধ্যে, অর্থাৎ ক্লাসটা যখন চলে তখন আমরা যে ভালোভাবে এটা শেষ করতে পারি, কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করতে পারি, কোনো একটা কিছু ভালোভাবে এটা করা যায়। বাট রেকর্ড ক্লাসে আমাদের ওই রকম ভাবে অতটা আগ্রহ দিয়ে আমরা ওটা দেখতে পারি না, পরবর্তীতে ওটা অন্যরকম একটা ব্যাপার ঘটে যেটাতে অতটা ফলপ্রসূ হয় না। তো আশা করব পরের দিন থেকে আপনারা সবাই একদম ক্লাসে জয়েন করবেন। আর এখন আমরা শীতের জন্য আমার এখানে বেশি শীত, তাছাড়া আমার ফিজিক্যাল কন্ডিশন যা, তাতে আমার শীতের অনুভূতিটা সবচেয়ে বেশি। গরমকালটা আমার জন্য ভালো কাটে, বাট ঠান্ডা আমার কিছু সাইনোসাইটিস জনিত সমস্যার কারণে ঠান্ডার দিনে আমি বেশি রাত জাগতে পারি না, ৯টা ৯:৩০টার মধ্যে ঘুমিয়ে যেতে হয়। সেজন্য আমরা যেটা ৯:৩০ থেকে ১০টার মধ্যে আমাকে ঘুমাতে হয়, সেজন্য আমি যেটা করেছি আপনাদের ক্লাসগুলো একটু আগে আগে রেখেছি, শুধু ডিসেম্বর মাসটা। আর যদি পরবর্তীতে দেখি সমস্যা হচ্ছে তাহলে জানুয়ারি মাসটাও কিছুদিন আমরা এরকম রাখতে পারি। তো আজকের ক্লাস সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা কাইন্ডলি মাইক্রোফোন অন করে প্রশ্ন করতে পারেন। আর হোমওয়ার্ক যেটা আছে, হোমওয়ার্কটা আগের দিনের হোমওয়ার্ক যারা এখনো জমা দেননি আপনারা ফেসবুকের গ্রুপের মধ্যে জমা দিয়ে দিবেন যথাসময়ে, আজকে রাতের মধ্যে দিয়ে দিবেন। আমি চাই ঘুমানোর আগে ১০টা ১১টার মধ্যে ঘুমিয়ে যাবো, তার আগে আমি দেখে ঘুমাতে চাচ্ছি। আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে মাইক্রোফোন অন করে কথা বলুন। ঠিক আছে, আজকে ক্লাস তাহলে এ পর্যন্তই। আপনাদের
প্রশ্নের জন্য উন্মুক্ত আছে, চাইলে কথা বলতে পারেন, অথবা যদি কোনো প্রশ্ন না থেকে থাকে এখন আপনারা লিভ নিতে পারেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আগামী ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল। পরবর্তী ক্লাস কবে আপনাদের? আজকে হচ্ছে, হ্যাঁ আগামীকাল আপনাদের ক্লাস হবে 8টায়, ঠিক 8টায় আপনারা চলে আসবেন। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।